ওয়াসিমের মৃত্যুটা আমার কাছে আকাশ ভেঙে পড়ার মতো আমার মাথায়। তাকে হসপিটালে আনা থেকে শুরু করে, তার লাশ মর্গে নেওয়া থেকে শুরু করে, রাতে পোস্টমর্টেম নিয়েও কত নাটক হলো, সব নাটকের অবসান করে তাকে সুন্দরভাবে পোস্টমর্টেম করে অ্যাম্বুলেন্সে লাশ পেকুয়ার উদ্দেশ্যে তুলে দেওয়া পর্যন্ত আমি সাথে ছিলাম। তবে সবচেয়ে বড় ন্যাক্কারজনক বিষয় ছিল পুলিশ প্রশাসন ওয়াসিমের চাচাকে পাঁচলাইশ থানায় নিয়ে যাওয়া হয়। আমি সহ সাথে ছিলাম। পাঁচলাইশ থানায় আমার পরিচয় জানতে চাওয়ার পর আমি বললাম আমি ওয়াসিমের কাজিন এবং ডাক্তার, আমার গায়ে অ্যাফ্রন ছিল, তাই তারা তেমন বেশি চার্জ করে, তারা ওয়াসিমকে নিয়ে চিন্তিত ছিল। ওইখানে ডিসি পুলিশ কমিশনার অনেকে আসতেছিল ওই থানায়। এসে ওয়াসিমের চাচাকে আমাকে একবার ওসি রুমে নিয়ে যায়, একবার ডিসি রুমে নিয়ে যায় পুলিশের, একবার পুলিশ কমিশনার রুমে নিয়ে যায়। অনেক প্রেশার দিতে থাকে যে আপনারা পোস্টমর্টেম ছাড়া লাশটা নিয়ে যান, পোস্টমর্টেম করে আপনারা মামলা করতে হবে, মামলা করলে আপনারা হয়রানির শিকার হবেন, উল্টা আপনাদের জন্যই আমার মামলা নিতে হবে, আপনার ছেলে কেন আন্দোলনে গেছে। তো আসলে তৎকালীন পুলিশ ফেসিস্ট আমলের পুলিশের যে নির্যাতন, এগুলো আমি রাজসাক্ষী। সাদাত ভাই আমাকে কল করেছিল, সেই সুবাদে আমিও সালাউদ্দিন ভাইয়ের সাথে কানেক্টেড ছিলাম। আমি এই সমস্ত ঘটনা সালাউদ্দিন ভাইকে জানাচ্ছিলাম, অনলাইনে ছিল, মানে কলের মধ্যে ছিল। সালাউদ্দিন ভাইয়ের ওয়াসিমের চাচাকে একটা বাক্য বলেছিল, আমার এখনও মনে আছে, তুমি যদি তোমার ছেলেকে পোস্টমর্টেম ছাড়া নিয়ে যাও, তাহলে আমরা ভবিষ্যতে যদি কোনোদিন আল্লাহ আমাদের সহায় হয়, আমরা ক্ষমতায় আসি, আমরা ওয়াসিমের বিচার পাবো না। যদি ওয়াসিমের বিচার পেতে হয়, তুমি লাস্ট যা হবে হোক পোস্টমর্টেম করবে, তোমাকে যত বই দেখা হোক। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সেই সময় এমন অবস্থা ছিল, বিএনপির কোনো নেতা যদি ফেসবুকে স্ট্যাটাসও দিত, আন্দোলনকে অন্যদিকে প্রবাহিত করতো, যেটা সুফল আমরা কখনো পেতাম না। সে যখনই আসতো আমাকে দেখতো, বলতো ভাইয়া, সাদাত ভাইয়ের কোনো প্রোগ্রাম হলে আপনি আমাকে একটু জানাইন। আমার ওই মাঝে মধ্যে তার সাথে দেখা হলে চা নাস্তা খাওয়াইতাম। কক্সবাজারের ছেলে, একটা আন্তরিকতা ছিল তার প্রতি। আন্দোলনে আসলে সে তার মতো গেছে, কিন্তু আন্দোলনে গিয়েই মুরাদপুর আমার সাথে তার দেখা হয়েছে। দেখা হয়ে সে আমার সাথেই ছিল, জাস্ট 2-3 মিনিট 5 মিনিটের জন্য অন্য জায়গায় সরে গেছে, আমি তাকে খুঁজতেছিলাম। তার বন্ধু একটা ছিল সাইদ, চিটাং কলেজের সদস্য, তার রুমমেট ছিল, সেও আমার সাথে ছিল। 2-4-5 মিনিটের মধ্যে আমরা ওয়াসিমকে হারাই ফেলি। এটা অংশন 4 রাস্তার মুখ, এক পাশ দিয়ে জিসি দিয়ে আসতো, জিসি দিয়ে বাবর, হেলাল, ওদের নেতৃত্বে গোলাগুলি হচ্ছিল। হেলাল উদ্দিন বাবর, যেটা 16 শহর ওদিক দিয়ে রনির নেতৃত্বে গোলাগুলি হচ্ছিল, ওপেন আর্মস শো করে, AK-47 শো করে, ওপেন গোলাগুলি, কারো হাত চলে যাচ্ছিল, কারো পা চলে যাচ্ছিল, এটা ওপেন। মুরাদপুরের যেটা পাঁচলাইশ দিয়ে মুরাদপুর আসে, ওই রোডে, মির্জাপুর দিয়ে, ওই রোডে ছিল পুলিশ, বিজিবি এবং ছাত্রলীগ। মানে সব দিকেই ভয়ঙ্কর অবস্থা ছিল। শুধু একটা মাত্র পথ আমাদের জন্য খোলা ছিল, যেটা চিটাং ভার্সিটির দিকে যায়। ওইদিকে কোনো পথ সোজা ছিল না, মাঝখানে ডিভাইডার রেলিং ছিল, আমরা রেলিংগুলো উঠাই ফেলি। এভাবেই আমরা আন্দোলন করে ছাত্রলীগ একসময় হটাই। ইনশাল্লাহ ওই দিনেই ওয়াসিমের রক্তের উপর দিয়েই এদের স্বাধীন হবে, সেটা আল্লাহ ফয়সালা করে ফেলেছিল। ওয়াসিমের মৃত্যুর পরেই এই আন্দোলন ত্বরান্বিত হয়েছিল। ওয়াসিমের রক্ত কখনো বৃথা যেতে পারে না। আসলে ওয়াসিমের জায়গায় তো গুলিটা আমার গায়ে লাগতে পারতো। আমাদের ব্লাইন্ড ফায়ার করতেছিল, 3 দিক দিয়ে ব্লাইন্ড ফায়ার, কারো কান চলে যাচ্ছিল, অনেক মানুষের চোখ চলে যাচ্ছিল। 2-4 মিনিট আগে সে আমার থেকে সরে চা খাওয়ার জন্য যায়, ওইখানে সে শহীদ হয়। পাশেই ছিলাম, মানে সবাই এক জায়গায় ছিলাম। আসলে ছাত্ররা তো চারিদিকে কোণঠাসা হয়ে গেছিল, সবাই এক জায়গায় ছিলাম, মনে একদম মিডলেই ছিলাম, জামানের সামনে। স্টুডেন্টরা মুরাদপুর জামানের সামনেই ছিল এবং কিছু ভার্সিটি স্টুডেন্ট রাস্তার ওই পারে ছিল, ভার্সিটি রোডে। 3 পাশ থেকে এমনভাবে গুলি ছুটছিল, ব্লাইন্ড ফায়ার করছিল, যে মনে হচ্ছিল এই বুঝি মারা যাবো। মানে বেঁচে ফিরে আসছি, সেটা আল্লাহর রহমত। একমাত্র আল্লাহ চেয়েছিল বলেই আজকে আমি আপনাদের সামনে কথা বলতে পারছি।